সময় প্রাণীর স্রোতের ন্যায় বহমান। দেখতে দেখতে কেটে গেছে 2 দিন, তবে বদলায়নি কিছুই। শুধু বদলে গেছে ফাহিমের প্রতি ইরুর তৈরি হওয়া ভালোবাসাটুকু। ইরু এই 2 দিন নিজেকে সামলিয়ে নিয়েছে। তার সৎ মা তাকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে যে যদি ফাহিমের সাথে কথা বলে কিংবা বিয়ে করতে চায় তাহলে তার ভাইয়ের কপাল পুড়বে। ইরু প্রথম কথাতে পাত্তা দেয়নি, কারণ তার ভাই তো এতিমখানায় আছে, কিভাবে আর কপাল পুড়বে। কিন্তু কাল যখন তার সৎ মা ভিডিও কলে দেখালো তার ভাই কাঁদছে শুধু তার একটা ভুলের জন্য, সৎ মায়ের কথায়, সেখানে থাকায় হুজুর তাকে পিটিয়েছে, তখন ইরু নিজেকে গুটিয়ে নিয়েছে। সে জানে না তার সৎ মা তার উপর এত ক্ষিপ্ত কেন, কি দোষ তার। তার যে সম্পত্তির জন্য এত উপর নির্মাণ অত্যাচার করেছে তা তো ইরু দিয়েই দিত, কিন্তু আইন অনুযায়ী 18 বছর না হলেও সেটাও দিতে পারে না। ইরু ভাবে হয়তো 18 বছর পর জমি দিয়ে দিলে তার মুক্তি, কিন্তু ইলাম আপু তাকে বলেছে তার মা ফাহিম নামের ছেলেটিকে পছন্দ করেন না, কারণ সে উকিল। ইরাম একটাও বলেছে ফাহিম হয়তো তাকে ভালোবাসে না, কিন্তু সে কিছুই করেনি, বরং সবাইকে নিয়ে চলে গেছে। আর এখন তো তার মা রেগে আছে, যেহেতু ইরু বড় হয়েছে, তাই সব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে বলেছে ইরাম, যেন পরে পস্তাতে না হয়। তারপর থেকে ইরু নিজেকে গুটিয়ে নিয়েছে। সে তো ওই লোকটাকে ভালোবাসেনি কখনো, শুধুমাত্র ক্ষণিকের ভালো লাগা ছিল। হয়তো লোকটাও আবেগ কাজ করেছিল, তাই আর তাকে জোর করে বিয়ে করতে চায়নি। ইরু নিজের মনকে শক্ত করেছে। সে জানে তার সৎ মা কতটা খারাপ হতে পারে। ইরু নিজেকে কোনোদিন মাফ করতে পারবে না যদি তার ভুলের জন্য আদরের ছোট্ট ভাইয়ের কোনো ক্ষতি হয়। মাঝে মাঝে ইরুর ভীষণ দম বন্ধ লাগে, মরে যেতে ইচ্ছে হয়, তবে পারে না। সিলিংয়ে ঝুলে যেতে মন চায়, তবে পারে না। হয়তো তার ভাইটা একেবারে এতিম হয়ে যাবে তখন। এখন তো তাও জানে না তা আপা বেঁচে আছে, আর তখন তো কেউই থাকবে না। ইরু ওর ভাইকে নিয়ে জমিটা সৎ মায়ের দিকে অনেক অনেক দূরে চলে যাবে, যেখানে শুধু তারা দুই ভাই বোন থাকবে, কেউ মরবে না, বকবে না। এত দূরে চলে যাবে। দুপুরের পর পরই ইরুদের বাড়িতে শ্রয়সী এসে হাজির। রোকেয়া কখনো শ্রয়সীর সাথে খারাপ ব্যবহার করেন না, বরং সব সময় হাসি মুখে কথা বলেন। এতে ইরাম একটু অবাক লাগলেও তা পাত্তা দেয় না, জমের মতো ভয় পায় মাকে। শ্রয়সী ইরুকে নিয়ে কোচিং এর জন্য বেরিয়ে পড়ে। সপ্তাহে 3 দিন ফিজিক্স আর বাকি 3 দিন আইসিটি পড়তে যায় ওরা। আজকে ফিজিক্স স্যার এর কাছে পড়া শ্রয়সীর রিল্যাক্সে যেতে চাইলেও ইরু বলে এখনো 45 মিনিট বাকি, ধীরে চল, সমস্যা হবে না। ইরু কথার উপরে শ্রয়সী আর কথা বাড়ায় না। এই 2 দিন সেও পড়তে যায়নি। কাল এসে ইরুর থেকে সব ঘটনা শুনেছে, তবে ইরু নিজেও মারের কথাটা লুকাতে গিয়েও লুকাতে পারেনি। কিভাবে লুকাবে? বেস্ট ফ্রেন্ড এর চোখ ফাঁকি দেওয়া যায়? রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পর বড় রাস্তার সামনে এসে দাঁড়ায় ইরো আর শ্রেয়সী। রাস্তাটা পার হলেও আবার ফুটপাত ধরে সোজা চলে গিয়ে দুটো গলির পরে স্যারের বাড়ি। রাস্তার কাছে এসে দাঁড়াতে ইরুর চোখ যায় দূরে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ফাহিমের দিকে। দূর থেকে চেনে যায় লোকটাকে। ইরু মনের ক্ষত আবারও জেগে ওঠে। সৎ মায়ের মার খাওয়া, আর তাকে রেখে লোকটা চলে যায়। ইরামাপুর কথায় সব মিলিয়ে ইরুর মনে রাগ জন্মে গেছে ফাহিমের প্রতি। ভালোবাসলে তো এই 2 দিনে এর একদিন হলেও বাড়ির আশেপাশে দেখতো, কই পায়নি তো। ইরু তো সারাদিন বাড়ির ছাদে থেকেছে, কিছুক্ষণ পর পরই ছাদে গিয়েছে। ইরু শ্রয়সীর দিকে তাকিয়ে বলে, শ্রয়সী, আজ আমরা ওই পাশের রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে যাব না কেন? শ্রেয়সী ভ্রু কুঁচকে প্রশ্ন করে। সে সব জানার সত্ত্বেও জিজ্ঞাসা করে, কারণ কাল ইরুর থেকে সব শোনার পর রাতে সব মেহেরাজের কাছে জিজ্ঞাসা করে। তারপর মেহেরাজের কথা শুনে বুঝতে পারে এখানে ইরুর সৎ মা বাদে কারোই দোষ নাই। সেটা ইরুকে বোঝাতে হবে। তাই তো আজ মেহেরোজ ফাহিমকে নিয়ে সে কখন থেকে দাঁড়িয়ে আছে চায়ের দোকানের সামনে। শ্রেয়সীর কথায় কোনো
উত্তর না দিয়ে ইরু শ্রেয়সীর হাত ধরে রাস্তা পার হয়ে সোজা না গিয়ে বাম দিকে ফাঁকা রাস্তায় দিয়ে ঢুকলো। ওই রাস্তা দিয়ে দেরি হলেও সে আর ফাহিমের মুখোমুখি হতে চায় না। শ্রেয়সী ইরু তা হাত টেনে ধরে বলে, আরে কি হলো? এই রাস্তা দিয়ে গেলে দেরি হয়ে যাবে। ওই রাস্তায় কি হলো? শ্রেয়সীর কথায় ইরু দাঁড়ালো। তারপর শ্রেয়সীর মুখের দিকে তাকিয়ে বলল, সব জেনেও যদি তোর না জানার ঢং করতে ইচ্ছে হয় তাহলে তুই যা, ওই রাস্তা দিয়ে আমি আসি। কথাটা বলেই ইরু পিছু ঘুরে হাঁটতে শুরু করে। এদিকে শ্রেয়সী বুঝতে পারে ইরু রেগে আছে, তাই ইরুর হাত টেনে ধরে, দোস্ত তুই ভুল বুঝেছিস, আমি সেটা বুঝাইনি, কিন্তু ফাহিম ভাইয়ের কথাগুলো তোর শোনা দরকার। তুই তো আমাকে বুঝিয়েছিলি, আমি না হয় সে সময় ভুল বুঝেছিলাম, কিন্তু আজ অন্তত আমাকে ভুল না বুঝে আমার কথাটা শোন। যা হবে ভালোর জন্যই হবে। শ্রেয়সীর কথা ইরু তাচ্ছিল্যর হাসি হাসলো, তারপর বলল, সেই দিন আমার যতটা কষ্ট হয়েছিল সেই কষ্টটা আমি তোকে দিতে চাই না, তাই তোর কথাগুলো তোকে ফিরিয়ে দিলাম না। আর তোর ঘটনা আমার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, তাই এসব নিয়ে না ঘাটাই ভালো। তুই গেলে যেতে পারিস আমার সাথে, নয়তো আমি গেলাম। বলে ইরু হাঁটা শুরু করলো। বুকের ভেতর ভার হয়ে আসছে তার, চোখ জোড়ায় অশ্রু জমে উঠেছে। ভীতু মেয়েটাকে আজ কত বড় পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। কি হয়তো যদি ফাহিম নামে লোকটার সাথে তার দেখা না হতো। ইরু শ্রেয়সীকে কষ্ট দিতে চায় না, তাই আর কিছু বলল না, নয়তো বলতো কি তুই। ইরুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, পিছনে ফিরে তাকায় না। শ্রেয়সী বুঝতে পারে একই ঘটনা সূত্রপাত আবার হচ্ছে, আর ঘটনা ঘুরে যাচ্ছে, তাই আর কিছু না ভেবে দৌড়ে ইরুর পাশাপাশি গিয়ে হাঁটতে শুরু করলো। ঠান্ডা মাথায় বোঝানো যাবে, তবে এখন না। এদিকে হঠাৎ শ্রেয়সী অন্যদিকে ঘুরে যেতেই দেখে মেহেরজ আর ফাহিম বাইক নিয়ে এগিয়ে আসে সেই রাস্তায়। শ্রেয়সী সেই দিন বলার পর থেকে মেহেরাজ তেমন গাড়ি চালায় না, এখন বেশিরভাগ সময় বাইক চালায়। গলির রাস্তায় প্রবেশ করতে মেহেরজ দেখতে পায় ইরু আর শ্রেয়সীর পা দ্রুত চালিয়ে হাসতে। ফাহিম তা লক্ষ্য করে। মেহেরজ ফাহিমের উদ্দেশ্যে বলে, মেয়ে জাতির রাগ অভিমান বেশি। 2 দিন কেটে গেছে, আজ যখন দেখা পেয়েছিস আজ অন্তত সময়টাকে কাজে লাগাবি। হয়তো তুই এসেছিস দেখতে পেয়ে ভিন্ন রাস্তা ধরেছে। বলেছিলাম না রাগ করবে, দেখেছিস? ফাহিম চুপ করে শুনে যায়। যেভাবেই হোক মেয়েটাকে আজ রুলে নিয়ে গিয়ে হলেও বিয়ে করবে। 2 দিন অপেক্ষা করেছে সে, দেখা পায়নি। ইরুর বাড়ির সামনে যায়নি যদি তার কারণে ইরুকে অত্যাচার করে ওই মহিলা। একবার ইরুকে বিয়ে করতে পারলে সমস্ত অত্যাচার এর প্রতিশোধ গুনে গুনে তুলতে পারবে ফাহিম। কিন্তু সবার আগে ইরুকে তার নিজের করে নিতে হবে। মেহেরজ বাইকের স্পিড বাড়িয়ে টান দিয়ে বাইক থামায় প্রবেশের সামনে। রাস্তায় বেশ শুনশান, নীরবতা চেয়ে আছে সর্বত্র। পাখির কিচিরমিচির কাছে পড়েছে গাছের ডালে ডালে। ক্ষণে ক্ষণে গাড়ি যাওয়ার শব্দ ভেসে আসছে বাতাসে। হঠাৎ সামনে বাইক থামায়, থমকে দাঁড়ায় ইরু আর শ্রেয়সী। ইরু চোখ তুলতে সামনের দিকে তাকানোর সাথে সাথেই চোখাচোখি হয়ে যায় ফাহিমের সাথে। ফাহিম দ্রুত বাইক থেকে নেমে দাঁড়ায়। মেহেরজ বাইক স্টার্ট করে নেমে ফাহিমের পাশে এসে দাঁড়ায়। চোখ যায় শ্রেয়সীর চোখের দিকে। বারবার শ্রেয়সীর চোখের দিকে তাকাতেই মেহেরজের ঘোর লেগে যায় প্রতিবার। মেহেরজের ঘোর লাগার দৃষ্টির মাঝেই শ্রেয়সী ফাহিমের দিকে তাকায়, ফলে মেহেরজের ঘোর কেটে যায়। ইরু ফাহিমকে দেখে কিছুটা রেগে গিয়ে শ্রেয়সীর হাতটা শক্ত করে চেপে ধরে বলে, রাস্তা থেকে সরুন। ইরু তেজে ভরা কণ্ঠ। ফাহিম অবাক হয়, ভীতু মেয়েটার কণ্ঠ আজ এত আগুন কিভাবে? তবে ফাহিম হাল ছাড়ে না। হাত মেলিয়ে ইরুর পথ আটকে বলে, রাস্তা কি তোমার বাবার ইরাবতী, যে আমি সরে যাব? সরকারি রাস্তা, আর আমিও সরকারের অধীনেই কর্মরত একজন মানুষ, সেহেতু রাস্তার আমার এখন। আমি যেখানে ইচ্ছে দাঁড়াবো, তোমার কি কিছু না? কথাটা বলেই ইরু শ্রেয়সীর দিকে তাকালো। শ্রেয়সী তো তার দিকে তাকিয়ে আছে। ইরু শান্ত কণ্ঠে বলল, তুই আমার সাথে যাবি নাকি এখানে থাকবি শ্রেয়সী?
ইরুর কথায় শ্রেয়সী মেহেরজের দিকে তাকায়। তা দেখে ইরু এতক্ষণ শক্ত করে চেপে রাখা শ্রেয়সীর হাতখানা ছেড়ে দেয়। শ্রেয়সী চমকায়। ইরু শ্রেয়সীর দিকে তাকিয়ে বলে, সমস্যা নেই পাখি, এমন তাকাতাকি না করে মুখে না বলেই বেশি খুশি হতাম আমি। কথাটা বলে ইরু ভাঙা হৃদয় নিয়ে তাচ্ছিল্যর হাসি হেসে রাগে দুঃখে নিজের কাঁধে ব্যাগটা শক্ত করে চেপে ধরে পিছনে ঘুরে হাঁটতে শুরু করতেই হঠাৎ পিছন থেকে একটা শক্ত হাত এসে ইরুর হাত টেনে ধরে। ইরুর চোখ ভিজে ওঠে। সাথে সাথে মায়ের বলা কথাগুলো মনে হতে ইরুর আগে চোখে জল জল করে ওঠে। ইরুর আগে আর চোখে হাতের দিকে তাকায়। উজ্জ্বল শ্যামলাবনের একটা হাত তার হাতে চেপে ধরে আছে। ইরুর আগে বেড়ে যায়। হাতটা ঝাড়া মেরে পেছনে ঘুরে তাকায় লোকটার গভীর চোখের দিকে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা চলবে।